অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। অপরাধে উস্কানি দেয়ায় সাংবাদিকদের নামে মামলা, জামিনে হস্তক্ষেপ নেই আইন মন্ত্রণালয়ের। এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন প্রশ্ন ফাঁস রোধে তৎপর সরকার, দাবি শিক্ষা উপদেষ্টার। সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন নেওয়া হয়েছে আদালতে। ভোটবাক্সের হিসাব মেলাতে কৌশল সাজাচ্ছে বিএনপি, দুশ্চিন্তার কারণ হবে না ইসলামী দলের জোট। দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর দুপুর ১টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, সঙ্গে থাকছি পুরো আয়োজনে আমি তানফির আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২৪ জুন প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে আবু সাইদ হত্যায় ৩০ জনের জড়িত থাকবার প্রমাণ মিলেছে। মামলায় কারাগারে রয়েছেন ৪ জন আসামি। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে শহীদ হন আবু সাইদ। সাংবাদিকতার জন্য নয়, অপরাধে উস্কানি দেয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, আর সরকার নয়, এসব মামলা করেছেন সাধারণ মানুষ। তাই জামিন না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নেই, এমন দাবি আইন উপদেষ্টা আসিফ নজরুলের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সংলাপে তিনি বলেন, গণমাধ্যমের ওপর ক্ষোভও ঝাড়েন এ সময় তিনি, এবং বলেন বেশিরভাগ গণমাধ্যমের নেই কোড অফ কন্ডাক্ট। থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি। সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়, কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। মামলা করেছে সাধারণ মানুষ। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শুরুর আধা ঘন্টা আগে প্রবেশপত্র দেখে কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশগ্রহণ করেছেন 12,51,011 জন শিক্ষার্থী। গেল বছরের তুলনাতে কমেছে 81,000-এরও বেশি। 2,797টি কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। এই উপলক্ষে 15ই আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখবার নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পরীক্ষা সবার জন্য রাস্তা অনেক যানজট হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো। মোটামুটি এবছর যেমন আমাদের টাইম পাইনি, কিন্তু প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। হ্যান্ড স্যানিটাইজেশনের তো বাইরে ব্যবস্থা আছেই। তারপরে আমরা এখানে যেটা করেছি, যারা যদি কেউ মাস্ক না নিয়ে আসে, আমরা আমাদের কমিটির পক্ষ থেকে মাস্ক তাদেরকে সরবরাহ করব। এদিকে প্রশ্ন ফাঁস রোধে তৎপর রয়েছে সরকার। সকালে রাজধানীর ভাসানটেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এবছর ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে সেটা উপায় হতে পারে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে আজ। এই মধ্যে
তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। নুরুল হুদাকেও আবারও 10 দিনের রিমান্ড চায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, দুর্নীতিসহ শপথ ভঙ্গের অভিযোগে গেল 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানাতে মামলা করে বিএনপি। এই মামলায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সময় সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশন ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের আসামি করা হয়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে আজ, এবং ইতিমধ্যেই 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব আদালত প্রাঙ্গণ থেকে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন রমিজ হোসেন। রমিজ, আজকে আদালত প্রাঙ্গণে তুলবার কথা রয়েছে, সেক্ষেত্রে তাকে নিয়ে আসা হয়েছে কিনা এবং 10 দিনের রিমান্ডের বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এই মধ্যে কাজী হাবিবুল আওয়ালকে কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে এবং তাকে এই যে আসামিদের গারদখানা সেখানে রাখা হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন 10 দিনের রিমান্ড আবেদন কিন্তু অনেক আগেই মামলার যে তদন্ত কর্মকর্তা আছেন তিনি করেছেন। সেখানে একটি বিষয় কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেটি অর্থাৎ 2024 সালের নির্বাচনের দিন সকাল থেকে বিকাল বেলা 3টা পর্যন্ত, যেখানে 27 কিছু বেশি ভোট কাস্ট করার কথা বলা হয়েছিল, এবং 1 ঘন্টা পরেই ঠিক বেলা 4টার সময় তিনি যেটিকে 40% ভোট কাস্ট করা হয়েছিল যেটি উল্লেখ করেছিলেন। তো এই যে 1 ঘন্টার মধ্যেই এত পার্সেন্ট ভোট কিভাবে আসলো, এই বিষয়টি এখানে সব থেকে বেশি উল্লেখ করা হয়েছে, যেখানে তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি বলছিলেন যে এই 1 ঘন্টার মধ্যে আসলে এই এত পার্সেন্ট ভোট দেখানোর জন্য তাকে কে নির্দেশনা দিয়েছে এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছেন সেই বিষয়টি আসলে তারা জানার জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। এছাড়া শপথ ভঙ্গের একটি কথা বলা হয়েছে, যেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার যেখানে সবাইকে সব দলের নির্বাচন ব্যবস্থা না করে শুধুমাত্র জাতীয় পার্টির মতো একটি দলকে আসলে হাতে রেখে এবং ডামি একটি ইলেকশন করে, যেখানে 60টি আসন আগে থেকেই নির্ধারিত করে রেখেছিল, এবং এর পরবর্তীতে একটি দলকে বিজয়ী ঘোষণা করার জন্যই তারা এই যে নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেখানে শপথ ভঙ্গের একটি কথা আসলে বারবার বলা হচ্ছে, যে তিনি শপথ ভঙ্গ করে যেই তরুণ প্রজন্মের যে সমস্ত ভোটাররা আছেন তাদেরকে ভোটদানে নিরুৎসাহিত করেছেন এবং স্বৈরাচারের যে বীজ বপন সেই বীজ বপনের সহায়তা করেছেন এই কাজী হাবিবুল আওয়াল। আসলে এখন কিছুক্ষণের মধ্যেই তাকে রিমান্ডে আবেদন করা হয়েছে এবং শুনানির পরবর্তীতে আসলে জানা যাবে যে তার বিরুদ্ধে আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর হলো। রমেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রমেশ হুসাইন জানাচ্ছিলেন সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে। দর্শক, এদিকে সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত রিপোর্ট হাতে পৌঁছেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। আর 24 জুন অর্থাৎ 2 দিন আগে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে আবু সাইদ হত্যায় 30 জনের জড়িত থাকবার প্রমাণও কিন্তু মিলেছে। এই বিষয়ে এই মুহূর্তে ট্রাইব্যুনালে চলছে ব্রিফিং, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জি, ট্রাইব্যুনাল 2 এ উপস্থাপন করব। না, আমি বলতে চাচ্ছি না, কারণ আমি এই মুহূর্তে যে কারা আসামি হয়েছেন বা কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে কার নামই আমরা বলতে চাচ্ছি না। তবে আপনারা জানেন যে বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন। জি, এটা আপনারা জানেন। জি জি, আচ্ছা, এইটার ব্যাপারে বোধহয় ফরমাল চার্জে আমরা বিস্তারিত তো বলবই, তবে আপনাদের এটা স্মরণ থাকার কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাইদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে, এটা আপনারা জানেন। একটি বিষয়, এর আগে চাঙ্কারপুলের মামলা তদন্ত শেষ হয়েছে, শেখ হাসিনার মামলা তদন্ত শেষ হয়েছে। জি জি জি, তদন্ত শেষ যখন হয় তখন আপনারা অনেকটা ঘটা করেই আমাদেরকে বলেন, জি জি করেন। জি, এই মামলায় 24 জুন তদন্ত রিপোর্ট দাখিল হলো, কিন্তু আপনারা কোনো সাড়া শব্দ করলেন না কেন? আপনি যে প্রথম শহীদ তার মামলা নিয়ে এত লুকাচুরির মতো মনে হলো। আমাদের তদন্ত কাজ পরিচালনার ক্ষেত্রে লুকোচুরির কোনো বিষয় নাই, বিষয়টা হচ্ছে আইনের বিষয়। আমরা ইনভেস্টিগেশন করে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের কাছে রিপোর্ট দাখিল করেন, যেটা প্রয়োজন মনে করি সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। যেটা মনে হয় যে আজকে প্রয়োজন নাই, এমন সময় হয় যে ধরেন আমাদের কাছে সন্ধ্যা 5টার সময় রিপোর্ট দাখিল হলো, তখন আপনাদেরকে
জানানোর সুযোগ থাকে না। আবার এমনও হয় যে ইনভেস্টিগেশন অফিসার একটা রিপোর্ট দিলেন, এই তার সাথে আমাদের কিছু প্রয়োজনীয় আলাপ থাকতে পারে, কাজের সাথে সাথেই যে আপনাদেরকে বলতে পারবো, আমরা বলতে হবে এটা বলছি না, এটা আবার নিজেরা কিছু মনে করেন না, বলতে পারবো এটা এই পরিবেশ আমাদের নাও থাকতে পারে, আমাদের এই প্রস্তুতি নাও থাকতে পারে। এই কারণে কোনোটা রিপোর্ট পাওয়ার পরের সাথে সাথেই আমরা বলি, আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার, আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে, এই কারণে দেরি হতেই পারে। বিচার নিয়ে অনেকের মনে অনেক আশা আছে, সেক্ষেত্রে এই চার্জশিটে এই হত্যাকাণ্ড নিয়ে আসামিদের সম্পৃক্ত কিভাবে বলা হয়, কি বলা হয়, যদি দুটো লাইন বলতেন আমাদের প্রয়োজন। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আমাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে সেই সব। দর্শক, আবু সাইদ হত্যায় যে তদন্ত প্রতিবেদন সেই বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল, আমরা ছিলাম সরাসরি সেখানে। নির্বাচনে এক আসনে দলীয় একাধিক প্রার্থীর জটিলতা নিরসনে কৌশল সাজাচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে তৃণমূলকে। আর ভোট যুদ্ধে জামায়াত সহ ইসলামী দলগুলো যদি একাট্টাও হয় তবে হুমকি মনে করছেন না তিনি। শাহনেওয়াজ বাবলুর রিপোর্টে বিস্তারিত। রাজনীতির মাঠে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল আর ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে লন্ডনে ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠকে। এখন অপেক্ষা ভোটের ক্ষণগণনায়। ব্যালট বাক্সের হিসাব মেলাতে অভ্যন্তরীণ সমীকরণ আঁকছে রাজনৈতিক দলগুলো। বড় রাজনৈতিক দল হিসেবে কি পরিকল্পনা বিএনপির? দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদের কাছে প্রশ্ন, এক আসনে একাধিক প্রার্থী থাকলে বিএনপি তা সামাল দেবে কিভাবে? জানান, প্রার্থী নির্ধারণে দিক নির্দেশনা দেওয়া হবে হাইকমান্ড থেকে। আশা করেন তৃণমূল নেতাকর্মীরা দেশ জাতির স্বার্থে এক থাকবেন। স্বতন্ত্র প্রার্থী হলে তো নিশ্চয়ই বিএনপির ভোটটা ভাগ হয়ে যাবে, কম হলেও স্বতন্ত্র প্রার্থী কিছু ভোট নিশ্চয়ই পাবে। সুতরাং আমরা আশা করি যে যারা বিএনপির সদস্য সকলে দলের মনোনীত প্রার্থীকে সর্বতোভাবে সমর্থন দেবে, এবং আমরা এই স্বতন্ত্র প্রার্থী হওয়াকে সমর্থন করি না। যেহেতু গণহত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়েও আছে নানা প্রশ্ন। স্বাভাবিকভাবেই এবারের ভোটযুদ্ধ হবে বিগত সময়ে বিএনপির সাথে রাজনীতির মাঠে থাকা অন্য শরিকদের মধ্যে। সেখানে জামায়াত সহ ইসলামী দলগুলোর জোট সম্ভাবনাকে হুমকি হিসেবে দেখছেন না বিএনপির প্রতিষ্ঠাকালীন এই নেতা। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে, তারা বাস্তবতা বিবর্জিত নয়, তারা বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে ভোট দিবে। সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে এক সিম্বল নিয়ে যে ইলেকশন করার চিন্তাভাবনা করছে, এটা বাংলাদেশে সম্ভব হলে বলে মনে হয় না, এবং তারা এক হলেও বিএনপির জন্য খুব একটা চিন্তার কারণ হবে বলে আমরা মনে করি না। দেশের গণতান্ত্রিক যাত্রায় আগামী নির্বাচনকে নতুন সূচনা হিসেবে দেখছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। যে কোনোভাবেই হোক জনগণের সমর্থন যেন বিএনপির পক্ষে যায়, সেজন্য প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকভাবে পরিশ্রম করতে হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে। এছাড়া জানান, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, এগিয়ে আসতে হবে সমাজের সবাইকে। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনাও এই সরকারের রয়েছে। এই সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে পূর্বাচলে এর উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জানান, কোনো শহরে 20 ভাগ গাছপালা থাকলে তাকে বসবাসের জন্য আদর্শ শহর বলা হয়, কিন্তু ঢাকা উত্তর সিটিতে আছে 10.5%, আর দক্ষিণ সিটিতে এই হার 10.8। অনুষ্ঠানে বক্তারা জানান, ঢাকাকে বাসযোগ্য করতেই নেওয়া হয়েছে গাছ লাগানোর উদ্যোগ। রাজধানী কমলাপুর রেল স্টেশনে ট্রেনের টয়লেটে ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী। এই অভিযোগে সাইফুল ইসলাম নামে রেলওয়ের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত রেল কর্মচারী। সাইফুল 2016 সাল থেকে রংপুর এক্সপ্রেসে কর্মরত। তার বাড়ি গাইবান্ধায়। রাজধানীর বাজারে কারণ ছাড়াই চড়া চালের দাম। ব্রয়লারে স্বস্তি মিললেও বাড়ছে সোনালী মুরগির দাম। 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 টাকা পর্যন্ত। প্রতি কেজি 28 চাল 60 থেকে 62 টাকা, মিনিকেট 72 থেকে 85, আর নাজির চাল বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত দরে। সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 300 টাকা দরে। কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার এখন 150 এবং ডিমের ডজন সর্বোচ্চ 120 টাকা। 2-1টি সবজির দাম বাড়লেও অধিকাংশ সবজি 30 থেকে 60 টাকার ঘরে। কাঁকরোল, করলা, বেগুন বিক্রি করা হচ্ছে 70 টাকায়। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ সহ অধিকাংশ মুদি পণ্যের দাম।